আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মকলেসেস বেসিক ইংলিশ। আজকে আমি আলোচনা করব খুব সহজেই কিভাবে গ্রাফ চার্ট তুমি বানিয়ে লিখতে পারবে। তো বানিয়ে লেখার জন্য প্রথমেই যে উপকরণগুলোর কথা বলছি সেগুলি আগে তুমি লিখে নাও, এবং ভিডিও শেষে তোমাদেরকে আমি একটা সুপার সাজেশনের কথা বলে দিব, যেটা সকল বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এগুলি পরীক্ষায় আসার মতো। তো প্রথমেই এই ইনস্ট্রুমেন্টগুলো লিখে নাও, অর্থাৎ কিওয়ার্ডগুলো লিখে নাও। যেমন ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, ইনক্রিজ ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়া। যখন আমরা দেখি যে বৃদ্ধি উপর দিকে উঠছে, তখন আমরা এই শব্দটা ব্যবহার করব ইনক্রিজ ড্রামাটিক্যালি। আর যখন দেখব যে সেটা নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে, তখন আমরা ব্যবহার করব ডিক্রিজ অ্যাব্রাপ্টলি বা ডিক্রিজ ড্রামাটিক্যালি, এটাও আমরা ব্যবহার করতে পারি। আর যখন দেখব যে কোনো সংখ্যা একবার বাড়ছে একবার কমছে, আবার বাড়ছে আবার কমছে, তখন বলবো ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট ওঠানামা করা। এরপর পরবর্তী বছর আমরা দেখতে পারি যে সেটার ইংরেজি বলবো ইন দ্য নেক্সট ইয়ার উই ক্যান সি দ্যাট। ইন দ্য নেক্সট ইয়ার উই ক্যান সি দ্যাট, পরবর্তী বছর আমরা দেখতে পারি যে। এটা আসার ব্যাপার যে যদি দেখা গেল বৃদ্ধিটা আশানুরূপ হচ্ছে, তাহলে আমরা লিখব ইট ইজ দ্য ম্যাটার অফ হোপ দ্যাট। ইট ইজ দ্য ম্যাটার অফ হোপ দ্যাট, এটা আসার ব্যাপার যে দ্য নাম্বার ইজ ইনকারেজিং। যদি বাড়ার সংখ্যা হয় তাহলে বলবো ইট ইজ দ্য ম্যাটার অফ হোপ দ্যাট দ্য নাম্বার ইজ ইনকারেজিং। আবার যদি দেখা গেল যে সংখ্যাটা কমে যাচ্ছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট দ্য নাম্বার ইজ ডিক্রিজিং। ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট দ্য নাম্বার ইজ ডিক্রিজিং। এরপর আমরা পুরা গ্রাফের অ্যানালাইসিস করব, সাল দিব এবং প্রত্যেকটা পার্সেন্টেন্স আমরা লিখে ফেলব। লিখে ফেলার পর আমরা এর শেষে অ্যানালাইজ করি। ইফ দে অ্যানালাইজ দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট। যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারি যে প্রথম বছর কেমন ছিল, একেবারে শেষের বছর কেমন এসে দাঁড়ালো, সেইটা আমরা একটা অ্যানালাইসিসমূলক একটা বা দুইটা সেন্টেন্স আমরা লিখব, এবং সর্বশেষ লিখবো অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট। এটা আমরা সলভ বা অবশেষে আমরা বলতে পারি যে এটা কিভাবে সলভ করা যায়। যদি এরকম পপুলেশন গ্রোথ অফ পপুলেশন এরকম যদি হয় যে না পপুলেশন বাড়ছে, অথবা দ্য ইনক্রিজিং নাম্বার অফ পপুলেশন বা ইনক্রিজিং পভার্টি, এই বিষয়গুলো যদি আসে, তাহলে আমরা সলিউশন কিভাবে করা যায় সেই বিষয়টি লিখব একেবারে শেষে। তো আসো আমরা গ্রাফ চার্ট, পাই চার্ট এবং চার্ট সম্পর্কে কিছু আমরা জানার চেষ্টা করি। আমি এখানে যেটা উপস্থাপন করেছি এটি হচ্ছে একটা গ্রাফ চার্ট বা বার চার্ট বলা হয়। তো বার চার্টের মধ্যে এই প্রশ্নটা এভাবে আসে, লুক দ্য ফলোয়িং গ্রাফ চার্ট অর বার চার্ট, ইট শোস দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স। নাও রাইট আ প্যারাগ্রাফ অ্যানালাইজিং দ্য গ্রাফ। এখানে প্রশ্ন হলো যে নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহারকারীদের যে সংখ্যা সেটা নিয়ে আমাদের লিখতে হবে। এই প্রশ্নের সলিউশনটা একটু পরে বলছি, তবে কিভাবে আসতে পারে সেটা তোমাদের আগে বলে দিচ্ছি। ওটি ছিল বার চার্ট, আর এখানে তোমরা যে গোলটি দেখছো এটি হচ্ছে একটা পাই চার্ট। তো পাই চার্ট মানে হচ্ছে পিঠা চার্ট, গোল ভাবে উপস্থাপন করা থাকবে এবং বিভিন্ন সংখ্যা এখানে দেওয়া থাকবে যে কোনটা কত পার্সেন্ট। এটা দেখেই শুধু আমাদের লিখতে হবে। যেমন প্রশ্নটা কি আছে, দ্য পাই চার্ট বিলো শোস দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ডেসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করি এই সংখ্যার দিকে। তো অনেকেই খুব কনফিউজড থাকবে যে আমাকে কি তাহলে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে কি না। আমি তোমাদের বলি, তোমাদের লেখার আয়তন এবং লেখার মান এর উপর ডিপেন্ড করবে তোমার নম্বর।
কারণ এই গ্রাফ চার্টটি এক একজন এক একভাবে লেখার চেষ্টা করবে। এক্সামিনারের কাছে যার খাতাটি ইউনিক হবে, যার লেখাটি ইউনিক হবে, হাতের লেখা স্পষ্ট এবং গ্রামাটিক্যালি কারেক্ট, আর সেটা হতে হবে কোয়ান্টিটি একটু বাড়তে হবে। যার কোয়ান্টিটি ভালো থাকবে, কোয়ালিটি ভালো থাকবে এবং এই যে হাতের লেখার মান ভালো থাকবে, সেটার উপরে এক্সামিনার বিবেচনা করে নাম্বার দেবে। তো এটা আমরা দেখলাম পাই চার্ট। আর এখানে দেখো লেখা আছে দ্য চার্ট শস। এখানে কিন্তু পাই চার্টও লেখা নেই, শুধু গ্রাফ চার্টও লেখা নেই বা বার চার্ট লেখা নেই, শুধু আছে দ্য চার্ট শস দ্য বেনিফিটস অফ গার্লস এডুকেশন ডেসক্রাইব 150 ওয়ার্ডস। তো এখানে শুধু চার্টস দেওয়া আছে, এই চার্টটা দেখে আমাদের পুরো একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এরপর আমি যে বলেছিলাম যে এটা আমরা করে সলিউশন করে আমরা দেখিয়ে দিব। যেমন লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফ চার্ট অর বার চার্ট, ইট শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ওয়াইজ। আমি তোমাদের প্রথমে যে উপকরণের কথা বলেছিলাম, সেই উপকরণগুলো ব্যবহার করে আমরা একটা গ্রাফ চার্ট বা বার চার্ট এর সলিউশন করে ফেলব। প্রথম যে লাইনটি প্রশ্নে দেওয়া আছে, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করেছি, এই মার্কিং এর অংশটুকু হুবহু তোমাদের লিখতে হবে, একটু চেঞ্জ করে যা আছে তাই তুমি লিখবে। যেমন এখানে আছে কি শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স। এখানে ডিফারেন্ট ইয়ার্স এর কথা আছে, আমরা যখন লিখব তখন লিখব যে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ ফ্রম 1998 টু 2013। 1998 থেকে 2013 সাল পর্যন্ত মোবাইল ফোনের ব্যবহারকারীদের যে সংখ্যা, সেই সংখ্যা সম্পর্কে বলা হয়েছে। আমরা প্রথমেই দেখছি, একটু বলে নেই, 1998 সালে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল 30% বা 30%, 2010 সালে এসে 35%, 2011 সালে এসে 58%, 2012 সালে এসে 75%, 2013 সালে এসে 88%। এই বিষয়টা আমাদের বর্ণনা দিতে হবে। দেখো, there is an increasing trend in the number of mobile phone users among the people of Bangladesh in different years with the passage of time. যে সময়ের আবর্তনে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলছে। In 1998, only 30% of people used mobile phone. 1998 সালে শুধু 30% মানুষ যারা মোবাইল ফোন ব্যবহার করেছিল। With the next year in increased 35% in 2010. পরবর্তী বছরই দেখা গেল যে এটা 35% বেড়েছে। তাহলে increased to 35% in 2010. From 2010 to 2013, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বললাম there was a rapid increase. Rapid মানে দ্রুত, যে এটা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল in the number of mobile phone users, মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা। In 2011, the mobile phone users were 58%, an addition of 23% to the number of 2010. 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত সংখ্যা বেড়েছে প্রায় কত পার্সেন্ট? 2011 সাল the mobile phone users were 58%. 2011 সালে 58% ছিল। In addition, 23% of the number of 2010, যেটা 2010 সাল থেকে 23% বেড়েছিল। Another 17% were added and it became 70% in 2012. দেখা যায় 17% বেড়ে এটা 2012 সালে এসে 75% এসে দাঁড়িয়েছে। Then there was an increase of 13% in 2013. 2013 সালে এসে সেটা বেড়েছে হলো 13%। এবার আমরা একটা অ্যানালাইসিস করি। So we see that, আমরা দেখি যে, অথবা we can see that, আমরা দেখতে পারি যে the number of mobile phone users grew from 1998 to 2013, যে 1998 থেকে 2013 সাল পর্যন্ত নাম্বারটা বেড়েই চলছিল। In 1998 there were only 30%, but in 2013 it became 88%, যে আমরা 2098 সালে দেখলাম যেটা সংখ্যা ছিল শুধুমাত্র 30%, কিন্তু 2013 সালে এসে এটা সংখ্যা দাঁড়িয়েছে 88%, an increase of 58% in the rapid of 6 years.
এই যে ইন দ্য পিরিয়ড অফ 6 ইয়ার্স, 6 বছরেই এটা দ্রুত বৃদ্ধি পেয়ে এটা 58% এসে দাঁড়িয়েছে। দ্য গ্রাফ রিফ্লেক্টস দ্য মোবাইল নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইজ ইনক্রিজিং র্যাপিডলি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তাতে দেখা গেল এই গ্রাফের মধ্যে যে সময়ের আবর্তনে মোবাইল ফোনের যে ব্যবহারকারী সংখ্যা সেটা বেড়ে চলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে তুমি যখন অতীতকালের কোনো বিষয়গুলি অ্যানালাইসিস করবে অবশ্যই সেখানে পাস্ট টেন্স ব্যবহার করবে। তবে তুমি যখন অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার ক্ষেত্রে তুমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স মিশিয়ে বলতে পারো, কিন্তু বর্ণনা দেওয়ার ক্ষেত্রে যখন সেটা ডেসক্রিপশন করবে তখন অবশ্যই পুরাটাই পাস্ট টেন্সে ডেসক্রিপশন করতে হবে। তুমি কিছু অংশ প্রেজেন্ট টেন্স আবার কিছু অংশ পাস্ট টেন্সে তুমি বর্ণনা করলে সেটা কিন্তু গ্রামাটিক্যালি সেটা ভুল হয়ে যাবে। এক্সামিনার এই বিষয়টা তোমার যখন চোখে পড়বে তুমি নাম্বার কম পাবে। এরপর 2024 সালের পরীক্ষার্থীদের জন্য তোমাদের আসার মতো পরীক্ষায় আসার মতো কিছু গ্রাফ চার্ট এখানে আমি দিয়েছি সাজেশন হিসাবে, তোমরা এগুলি অবশ্যই দেখে যাবে, এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট গুলো বেশি কমন পড়ে, যেমন প্রথমে আমি লিখেছি দ্য চয়েস অফ প্রফেশন অর ক্যারিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, যে বিভিন্ন শিক্ষিত মানুষের তাদের যে পেশার পছন্দ সেটি সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে গ্রাজুয়াল ইনক্রিজিং রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি যে পাচ্ছে সেটা। স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্রদের সময় ব্যয় করা। টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট অথবা টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, যে প্রতিদিনের কাজকর্মে ছাত্রদের যে সময় বন্টন সেটি। দ্য সেলিং রেট অফ বুকস ইন 21শে বইমেলা, 21শে বইমেলার যে বিক্রয়ের যে হার সেটি সম্পর্কে। দ্য নাম্বার অফ মোবাইল ফোন অর টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন সাবস্ক্রাইবস অথবা ইউজার্স ইন বাংলাদেশ, মূলত মোবাইল ফোন টেলিফোন এর ব্যবহারকারীদের সংখ্যার কথা বলা হয়েছে। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন টাউন অর ভিলেজ অ্যান্ড সিটিজ, যে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা অথবা ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা গ্রাম এবং শহরের যে পার্সেন্টেজটি সেটি উল্লেখ করতে হবে। দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট, এটা আসতে পারে মোবাইল ফোন অথবা ইন্টারনেট আসতে পারে, মোবাইল ফোন অথবা টেলিফোন আসতে পারে। এই জন্য আমি কয়েকটি এখানে দিয়েছি যে এর মধ্যে কমন বেশি। দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 80 স্টুডেন্টস, যে 80 জন ছাত্রের মধ্যে তাদের যে পরিবহন ব্যবহারকারীদের যে পার্সেন্টেজ সেটি তোমাদের উল্লেখ করতে হবে। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, যে বাংলাদেশের শিক্ষার হার। সোর্সেস অফ ইন্টারনেট, সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন সিটি, শহরে যে তাদের পরিবেশ দূষণের যে উৎস সেগুলি সম্পর্কে। তার সোর্সেস অফ এয়ার পলিউশন ইন সিটি, এবং শহরে বায়ু দূষণের উৎসসমূহ। দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যার হার বৃদ্ধির হার। দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ, যে একটা ফ্যামিলির যে ইনকাম বা উপার্জন বিভিন্ন সেক্টরে যে সেটি আলাদা আলাদা খরচ হচ্ছে সেই বিষয়ে। দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্নস ফরেন কারেন্সি, যে বাংলাদেশের যে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা অর্জনের যে সেক্টরগুলি বা ক্ষেত্রগুলি সেই সম্পর্কে বলতে হবে। আর এগুলি মোর ইম্পর্ট্যান্ট যেগুলি, অর্থাৎ এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলি হচ্ছে 15 থেকে 22 পর্যন্ত, এটি হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট। এগুলি তোমাকে দেখে যেতে হবে, যে হঠাৎ যদি কোনো মিসিং হয়, বা এটা তোমাদের জন্য দেওয়া হয়েছে এই জন্য যে তুমি যাতে এগুলি নিজে বাসায় প্র্যাকটিস করতে পারো, আর যে কোনো জায়গা থেকে দিলে তুমি যাতে করতে পারো। আমি এগুলো একটা লিস্ট করেছি, যে এই লিস্ট থেকে তুমি অন্তত পক্ষে হঠাৎ করে একটা নিজে নিজে করার চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর তুমি যদি এভাবে বেশি বেশি অনুশীলন করো এবং নিজে লেখে লেখে তোমার আশেপাশের যে বড় ভাই বড় বোন বা তোমার স্যার যিনি থাকবেন অনুশীলন করে তাকে দেখাও যে গ্রামাটিক্যালি লেখার যে একটা স্টাইল সেটা কি ভুল হলো কিনা। এইভাবে আস্তে আস্তে অনুশীলনের মাধ্যমে তুমি কিন্তু একজন ভালো রাইটার বা ফ্রি হ্যান্ড রাইটার হতে পারবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।